হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব লুসিফার ইউনিভার্সের সেই অন্ধকার জগতের ভয়ঙ্কর অধ্যায় মার্কো মুভির গল্প। সেই মার্কো যাকে সবাই ভাবতো একটা গ্যাংস্টার, কিন্তু এবার সে ফিরে এসেছে নিজের গল্প নিয়ে, যেখানে ক্ষমতা, প্রতিশোধ আর মৃত্যু একসাথে হাঁটে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটা বক্সিং রিং। সেটাকে বক্সিং রিং না বলে জুয়ার আড্ডা বললে ভুল হবে না। সেই আড্ডায় অনেক লোক বক্সারদের উপর বাজি ধরে টাকা ওড়াচ্ছিল। দুই বন্ধু ভিক্টর ও ওয়াসিম সেখানে উপস্থিত ছিল ঠিক একই কারণ ওয়াসিম ও বক্সারদের উপর অনেক টাকা বাজি ধরেছিল। কিন্তু তার বন্ধু ভিক্টর আবার এসব জুয়া টোয়া খেলার লোক নয়, বরং সে এসেছে তার বন্ধুর জন্য। তার উপর ভিক্টর বেচারা আবার অন্ধ। ফাইট শেষে ওয়াসিম ও ভিক্টর কথা বলতে বলতে জুয়ার আড্ডা থেকে বেরিয়ে আসে। এরই মধ্যে ওয়াসিমের ফোনে তার বড় ভাই তারেকের একটা কল আসে। এই তারেক কিন্তু বড় ভাই হওয়ার সাথে সাথে ওয়াসিমের বিজনেস পার্টনারও। সে কয়েকদিন ধরে তাদের বিজনেসের লস সামলানোর জন্য ড্রাগ মাফিয়াদের সাথে ড্রাগের ডিল সাপ্লাই করার জন্য ওয়াসিমকে রাজি করানোর চেষ্টা করছিল। ঠিক এভাবে এবারও সে ওয়াসিমকে ফোন করে ঠিক একই কথা বললে প্রতিবারের মতো ওয়াসিম না বলে দেয়। এরপর তারা দুজন আবার স্বাভাবিকভাবে হাঁটছিল। কিন্তু কিছুতে যাওয়ার পর ভিক্টর হঠাৎ পিছন থেকে ওয়াসিমের গংরাইয়ের শব্দ শুনতে পায়। সে পিছনে ফিরে ওয়াসিমকে ডাকতে গিয়ে কিছু একটাই তার পা লেগে হুমড়ি খেয়ে পড়ে। সেটা ছিল তার প্রিয় বন্ধু ওয়াসিমের ডেড বডি। ভিক্টর তার ঘ্রাণ শক্তির সাহায্যে রক্তের গন্ধ পেয়ে ব্যাপারটা ভালোভাবে আঁচ করতে পারে। তার সামনে ওয়াসিমের খুনিরা নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়েছিল। অন্ধ ভিক্টর উঠে দাঁড়িয়ে তাদের গায়ে হাত দিয়ে ঘ্রাণ শুকতে শুরু করলে লোকগুলো তাকে কিছুই করেনি। তারা ভেবেছিল অন্ধ লোক কী বা সাক্ষী দেবে। এই ভিক্টরের যে কী পরিমাণ সিক্স সেন্স ছিল তাদের কোনো ধারণাই ছিল না। সে তার ঘ্রাণ শক্তির সাহায্যে খুনিদের কারের মডেল বুঝতে পারে। এরপর ভিক্টর পুলিশের কাছে তথ্যগুলো শেয়ার করে। পুলিশ তখন ওয়াসিমের ভাই তারিকের নিকট যায় এবং তাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি কিছুই জানি না। এর পরের সিনে আমরা দেখতে পাই যে ওয়াসিমের জানাজা আয়োজন চলছে। আর তখনই আমরা দেখতে পাই একটা গাড়িকে। ভিক্টর গাড়ির আওয়াজ শুনে বুঝতে পারে এটি সেই গাড়ি। তখন গাড়ি থেকে বেরিয়ে আসে রাসেল। রাসেল হলো গ্যাংস্টার টনির ছেলে। সে এসে সরাসরি তারিকের সাথে কোলাকুলি করে। এখান থেকে আমরা বুঝতে পারি যে তারিক ও রাসেল মিলে নিজের ভাই ওয়াসিমকে হত্যা করেছে। এরপর ভিক্টর বুঝতে পারে যে কে আসলে তার বন্ধুর আসল খুনি। এরপর সে তার গার্লফ্রেন্ড ঈশাকে ফোন করে। এরপরেই রাসেলের লোকেরা ভিক্টরকে কিডন্যাপ করে নেয়। তারা ভিক্টরকে তাদের ডেরায় নিয়ে আসে। রাসেল তখন ভিক্টরকে বলে যে ওয়াসিমের ভাই তারিক ওয়াসিমকে খুন করতে বলেছে। ভিক্টর তখন হুমকি দেয় যে সে পুলিশকে সব জানিয়ে দেবে। এরপরই রাসেল ভিক্টরকে অ্যাসিডের মধ্যে ফেলে দেয়। ভিক্টরের পুরো শরীর গলে যায় আর তার এই মৃত্যুর দৃশ্যটি একজন ক্যামেরাবন্দি করে। এরপর রাসেল তার বাবা টনির কাছে যায়। টনি তখন ভিক্টরের লাশটিকে গুম করতে বলে। তখন ভিক্টরের অর্ধগলা দেহকে ফেলে দিয়ে আসে। পুলিশ ভিক্টরের বডিকে শনাক্ত করে ফেলে। এদিকে ভিক্টরের ভাই জর্জ অনেক বড় গ্যাংস্টার। তার আরেক ভাই মার্কো তাকে তো ডেভিল বললে ভুল হবে না। জর্জ মার্কোকে পুরো ঘটনাটি জানাতে নিষেধ করে, কেননা মার্কোর প্রিয় একজন মানুষ ছিল ভিক্টর। সে যদি জানতে পারে ভিক্টরকে খুন করা হয়েছে তাহলে লঙ্কাকাণ্ড ঘটিয়ে বসবে। এর পরের সিনে আমরা দেখতে পাই একটা ফাইট সিন। সেখানে কিছু লোক মার্কোকে দুইটি জঙ্গলি কুকুরের সাথে গাড়িতে আটকে রাখে। এখানে আমরা মার্কোকে ভয়ঙ্কর রূপে দেখতে পাই। এখানে তাকে পুরোপুরি সাইকো কিলারের মতো লাগছিল। এরপর সিন শিফট হয়ে একটা চার্চ দেখানো হয়। সেখানে ভিক্টরের স্মরণীয় অনুষ্ঠান চলছিল। সেখানে ভিক্টরের পরিবার উপস্থিত ছিল। ইতিমধ্যে ভিক্টরের হত্যার কথা মার্কোর কানে পৌঁছায় যায়। সে তখন চার্চে এসে শপথ করে ভিক্টরের খুনিকে সে নরক যন্ত্রণা দিবে। এরপর জর্জ মার্কোকে শান্ত হতে বলে, কিন্তু মার্কো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। এরপরের সিনে আমরা দেখতে পাই জর্জ আর টনির লোকেরা একসাথে মিটিং করছিল, কারণ জর্জের বিজনেস পার্টনার টনি তারা একত্রে মিলে ভিক্টরের খুনিকে ধরবার জন্য পরিকল্পনা করছিল। আর তখনই সেখানে মার্কোর এন্ট্রি হয়। সে বলে ভিক্টরের খুনিকে সে খুঁজে বের করবে। এরপর টনির লোকেরা ঘাবড়ে যায়। তারপর মার্কো পুলিশের কাছ থেকে জানতে পারে ওয়াসিমের খুনের সাথে ভিক্টরের খুনের সামঞ্জস্য আছে। এদিকে টনি তারিককে হুমকি দিয়ে আসে সে যেন মার্কোকে কিছু না বলে। এরপরই মার্কো তারিকের নিকট আসে। তাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি ভিক্টরকে ওয়াসিমের জানাজায় দেখেছি, এর বাইরে আমি আর কিছুই জানি না। এর পরের সিনে দেখতে পাই মার্কো একটি বক্সিং রিংয়ে পৌঁছায়। সেই রিং যেখানে ভিক্টর ও ওয়াসিম এসেছিল। সেখানে যাওয়ার পর রিংয়ের চ্যাম্পিয়ন জেমস মার্কোকে চ্যালেঞ্জ করে। এদিকে রাসেল
আগে থেকে জেমসকে বলে রেখেছে যে মার্কোকে ভুল তথ্য দিতে। এদিকে রিংয়ে মার্কো জেমস আর তার লোকজনদের অবস্থা খারাপ করে দেয়। এরপর মার্কো জেমসকে জিজ্ঞাসা করলে জেমস রাসেলের কথা মতো ভুল তথ্য দেয়। তারপর আমরা দেখতে পাই জর্জের সোনা তার বোট থেকে লুট হয়ে যায়। তার ফলে জর্জ খুব রেগে যায় আর তার সকল পার্টনারকে একত্রিত করে। জর্জের সন্দেহ হয় যে তার কোনো পার্টনারই এ কাজে জড়িত। মিটিং শেষে জর্জ গিয়ে গাড়িতে উঠলে রাসেলের গ্যাং মেম্বার দেব এসে গাড়িতে ওঠে। দেব তখন জর্জকে জানায় যে কাস্টমকে সেই খবর দিয়েছিল। এর পরপরই সে জর্জের উপর এলোপাতারি ছুরি চালায়। সে ভেবেছিল জর্জ মনে হয় আর বাঁচবে না, কিন্তু জর্জ কোমায় চলে যায়। এরপর টনি দেবকে কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ডে যেতে বলে। এরপর সিন শিফট হয়ে একজন ইউটিউবারকে দেখানো হয়। এই ইউটিউবারের গাড়িতে বসানো গোপন ক্যামেরায় ওয়াসিমের মার্ডারের ভিডিও রেকর্ড হয়ে যায়। সে তখন সেই ভিডিও পুলিশের নিকট তুলে দেয়। সেই পুলিশ অফিসার ভিডিওটি তার সিনিয়রের নিকট দেয়, কিন্তু সেই সিনিয়র পুলিশ অফিসার ছিল টনির পোষা লোক। সে তখনই খবরটি টনির কানে দেয়, যার ফলে ওই পুলিশ অফিসার ও ইউটিউবারের নিজের জীবন বলি দিতে হয়। তবে ওই পুলিশ অফিসার আগে থেকে কিছু একটা আঁচ করতে পেরেছিল, যার ফলে সে ওই ভিডিওর এক কপি জর্জের ফ্যামিলি ডক্টরের নিকট দিয়ে দেয়। সেই ভিডিওটি জর্জের কাছে পৌঁছে যায়। এরপরে জর্জ মার্কোকে ফোন করে বলে যে ওয়াসিম ও ভিক্টরের আসল খুনি রাসেল, কিন্তু সেই মুহূর্তে রাসেলও শুনে ফেলে জর্জের কথা। সেই মুহূর্তে তারা মার্কোর উপর হামলা চালায়। এরপর তারা তাকে একটি জঙ্গলের মধ্যে নিয়ে যায় এবং সেখানে তার সাথে ভয়ানক ফাইট হয়। এখানে মার্কোকে আবারও ডেভিল রূপে দেখা যায়। এখানে সে রাসেলের লোকজনদের ভয়ঙ্করভাবে মারছিল। এক পর্যায়ে সে এক লোকের কান কামড়ে ছিঁড়ে নিয়ে আসে। মার্কো যে এতটা ভয়ঙ্কর তা রাসেল কল্পনা করতে পারেনি। এক পর্যায়ে সে সমস্ত গ্যাংকে খতম করে ফেলে। কিন্তু যেই মুহূর্তে রাসেলকে মারতে যায় সেই মুহূর্তে টনির ফোন আসে আর সে দেখতে পায় ভিক্টরের গার্লফ্রেন্ড ঈশাকে। সে টনির হেফাজতে বন্দি। ঈশা প্রেগনেন্ট ছিল। মার্কো এই ব্যাপারটি জানতো। এই কারণে মার্কো রাসেলকে ছেড়ে দেয়। এই খবর জর্জের কাছে পৌঁছে যায়। এরপর মার্কো দেবের লোকেশন খুঁজে পায়। সে দেবকে একটা কন্টেইনারে আটকে রাখে আর তার কাছ থেকে ঈশার খোঁজ নেয়। তারপরই সে দেবকে মেরে দেয়। মার্কো আর টনির লোকজনদের মধ্যে বিরাট ফাইট হয়। এই দৃশ্যটি দেখে অ্যানিম্যাল মুভির দৃশ্য ফুটে উঠেছে। এরপর মার্কোর সাথে টনির দেখা হয়। টনি বলে, আমি দেশকে ছাড়তে পারি যদি তোমাদের ব্যবসার লিগাল ডকুমেন্ট আমাকে দাও। এর পরের সিনে দেখা যায় মার্কো রাসেলের সাথে দেখা করে একটি ব্রিফকেস নিয়ে। রাসেল ব্রিফকেস খুলে শক হয়ে যায়, কারণ ওই ব্রিফকেসে ছিল টনির কাটা হাত। জর্জ আর মার্কো মিলে টনির এই হাল করেছে। মার্কো বলে, তুমি যদি ঈশাকে ছেড়ে দাও তাহলে তোমার বাবার লোকেশন তুমি পেয়ে যাবে আর তুমি তোমার বাবাকে বাঁচাতে পারবে। এই শুনে রাসেল ঈশাকে ছেড়ে দেয় আর তখনই রাসেল তার দলবল নিয়ে টনির নিকট যায়। কিন্তু মার্কো টনির জন্য মরণফাঁদ তৈরি করে রেখেছিল। সেখানে রাসেলের সামনে তার বাবা টনির ভয়ঙ্কর মৃত্যু হয়। এদিকে মার্কো ঈশাকে বাড়ি নিয়ে গেলে জর্জ বলে, তোমাদের এখানে থাকা সেফ না, তোমরা অন্যত্র চলে যাও। কিন্তু মার্কো না বলে দেয়। এদিকে টনির মৃত্যুতে রাসেল প্রায় পাগল হয়ে যায়। সে তার আরেক ভাই সাইরাসের নিকট যায়। এই সাইরাস মার্কোর থেকেও ভয়ানক সাইকো। মানুষ তাকে কষায় বলে রাখত। সাইরাস টনির মৃত্যুর খবর শুনে মার্কোর পুরো পরিবারকে খতম করার শপথ নেয়। সেদিন গভীর রাতে হঠাৎ ঈশার প্রেগনেন্সি পেইন ওঠে, কিন্তু বাইরে বিপদ থাকায় জর্জ বাড়িতে চিকিৎসার ব্যবস্থা করে। তার কিছুক্ষণ পরই সাইরাস তার তাণ্ডবলীলা শুরু করে। সে প্রথমে শর্ট সার্কিট করে ঘরের সমস্ত আলো নিভিয়ে দেয়। জর্জ তখন মার্কোকে বলে পরিবারের সবাইকে নিরাপদে রাখতে। মার্কো তার কথা শুনে চলে। এদিকে সাইরাসের লোকেরা ঘরে ঢুকে পড়ে। জর্জ অন্ধকারের সুযোগ নিয়ে সাইরাসের কিছু লোককে খতম করে ফেলে। এরপর সাইরাস গ্রেনেড মেরে তাদের ঘরের দরজা উড়িয়ে দেয়। এরপর সাইরাস তার বাহিনী নিয়ে ঘরে ঢুকে পড়ে। মার্কো তাদের আটকাতে ব্যর্থ হয়। তারা মার্কোকে জিম্মি করে ফেলে। এদিকে সাইরাস জর্জকে ছুরির আঘাতে জখম করে ফেলে। দুইজন লোক এতগুলো লোকের সাথে কীভাবে পেরে উঠবে? মার্কো এক পর্যায়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে সবাইকে মারতে থাকে, কিন্তু সাইরাস এসে তাকে মারাত্মক জখম করে। অন্যদিকে রাসেল তার দলবল নিয়ে যা করতে থাকে তা কল্পনার বাইরে। রাসেল মার্কোর পুরো পরিবারকে নির্মমভাবে মারতে থাকে। মার্কোকে পুরোপুরি জখম করার পর সাইরাসও তার সঙ্গে যোগ দেয়। এরা দুজনে মিলে তারপরে যা করে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। তাদের হাত থেকে মহিলা ও ছোট শিশুরা নিস্তার পায়নি। তার থেকে জঘন্যতম ব্যাপার হলো সাইরাস ঈশাকে ওই অবস্থায় খুন করে, তার পেটের বাচ্চাকে বার করে নেয়। এই সিনগুলো যে কী পরিমাণ ভয়ানক ছিল সেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না। তারা মার্কোকে ছাড়া পরিবারের সবাইকে নির্মমভাবে খুন করে। তারা মার্কোকে মৃত্যু যন্ত্রণা অনুভব করায়।
তারা যাওয়ার সময় সদ্য জন্ম নেওয়া ভিক্টরের সন্তানকে নিয়ে যায়। এখানে সাইরাস খুব বড় ভুল করে, কারণ আহত বাঘকে জীবিত ছেড়ে দেওয়া কতটা ভয়ঙ্কর সেটা তারা পরে বুঝতে পারে। ফ্যামিলির সবাইকে হারানোর পর মার্কো যেন পুরো মনস্টার হয়ে যায়। সে প্রথমে নিজের গেট আপ চেঞ্জ করে সাইরাজের আস্তানে হাজির হয়। এরপর সাইরাজের লোকেরা তার উপর অ্যাটাক করে, কিন্তু এবার মার্কোর সাথে কেউ পেরে ওঠে না। মার্কো একাই সাইরাসের 100 জন লোককে খতম করে ফেলে। এরপর সে সাইরাজের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। এরপরই সাইরাজের লোকেরা আবার অ্যাটাক করলে মার্কো মেশিন গান দিয়ে সবাইকে ঝাঁঝরা করে দেয়। তারপর রাসেল এবং সাইরাস মিলে মার্কোর সাথে ফাইট করে। মার্কো রাসেলকে খুব ভয়ানক মৃত্যু দেয়। সে তার বুকে ছুরি ঢুকিয়ে তার হৃৎপিণ্ড বার করে আনে। রাসেলের এমন মৃত্যু দেখে সাইরাস ভিক্টরের বাচ্চাটাকে অ্যাসিডে ফেলে দিতে চায়। ঠিক সে সময় মার্কো ছুরি দিয়ে এক কোপে সাইরাজের বডি থেকে মাথা আলাদা করে ফেলে। এরপর সাইরাজের বডিটা অ্যাসিডের মধ্যে পড়ে যায়, যেমনটা ভিক্টরের সাথে হয়েছিল। এভাবে মার্কো তার পরিবারের সন্তানকে বাঁচানোর পাশাপাশি তার ফ্যামিলির হত্যা চরম প্রতিশোধ নেয়। এখন থেকে তার কাছে একমাত্র অবলম্বন ছিল ভিক্টরের সন্তান। এরপর মার্কো ভিক্টরের ছেলেকে বড় করে তোলে। মুভির শেষ সিনে আমরা দেখতে পাই মার্কো আর ভিক্টরের ছেলে একটি বিচে বসে আছে, আর ঠিক তখনই কয়েকটি গাড়ি এসে বিচে এসে উপস্থিত হয়। আর তখনই মার্কো বুঝতে পারে তার প্রিয় ভাতিজা গায়েব হয়ে গেছে। আর এখানেই মার্কো মুভির পরিসমাপ্তি ঘটে।